নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আমরা যেটুকু জানি সেটা এটাই যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা রয়েছে তার ভেতরে জ্ঞান লাভ করবার সমস্ত রকম সম্ভাবনা থাকে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা এরকমই, এডুকেশন অনলাইন। এখানে আমরা মূলত টিভির ওপারে বসে থাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আমাদের যে পরিমিত ক্ষমতা সেই অনুযায়ী আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের মোটো। তবে পাশাপাশি এটাও আমরা যথেষ্ট সৌভাগ্যবান যে এরকম কিছু শিক্ষাব্রতী মানুষের সহচর্য আমরা পাই, তাদের উপস্থাপনা আমরা দেখি, তাদের ক্লাসে পড়ানোটাকে আমরা টেলিভিশনের মাধ্যমে আমাদের ক্যামেরার সামনে তুলে ধরতে পারি। সেই সমস্ত শিক্ষক শিক্ষাবৃন্দ যারা শিক্ষার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে সমাজকে পরিমার্জিত করবার চেষ্টা করে আসছেন, তাদেরকে আমার বিনম্র কুর্নিশ। আমি অনুষ্ঠান শুরু করব। আজকে আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিক্ষক অনিরুদ্ধ হাজরা, যিনি অনেক বইও লিখেছেন। অনিরুদ্ধবাবু শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে উনি পড়ান, শিক্ষকতার কাজ করে থাকেন। আজকে আমি সঙ্গে পেয়ে আমার খুব ভালো লাগছে এবং আমাদের বিষয় হচ্ছে আজকে ভূগোল। স্যার, ভূগোল দিয়ে শুরু করব, অষ্টম এবং নবম শ্রেণীর ভূগোল দিয়ে আমরা শুরু করতে পারি। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমারও কৃতজ্ঞতা সিটিভিএন চ্যানেলকে যে আজকে আমাকে সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের সামনে এনে দেওয়ার জন্য। এবং আজকে আমি এখানে এসে আমার শিক্ষার্থীদের যেটা বলতে চাই, তোমাদেরও একটা সুবিধে হয়েছে। হয়তো এখন পরিস্থিতি যেটা চলছে সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য তোমরা হয়তো স্কুলে যেতে পারছো না, কিন্তু একই সাথে তোমরা কিন্তু একটা সুযোগ পেয়েছো যে বিভিন্ন শিক্ষক, বিভিন্ন শিক্ষিকার ক্লাস তোমরা কিন্তু একই সঙ্গে পাচ্ছ। তোমরা স্কুলে কিন্তু একটাই মাত্র তোমাদের স্কুলের যিনি শিক্ষক বা যিনি শিক্ষিকা তার ক্লাস লাভ করতে পারো, কিন্তু এখানে কিন্তু তোমরা অনেক শিক্ষক শিক্ষিকার থেকে পাঠ লাভ করতে পারছো। যাকে আজকের আমার বিষয় অষ্টম শ্রেণীর জন্য আমি যে অধ্যায়টি বেছে নিয়েছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের অধ্যায়টির নাম হচ্ছে বায়ুর প্রবাহ এবং বায়ুর চাপ বলয়, বায়ু চাপ বলয় এবং বায়ু প্রবাহ। এই চ্যাপ্টারটি পড়ানো আমার ক্ষেত্রে তখনই সার্থক হবে যখন আমি দেখব যে আমার পশ্চিমবঙ্গের সমস্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তারা বুঝতে শিখবে যে সে কোন বায়ুচাপ বলয়ে আছে, অথবা সে সারা বছর ধরে কোন বায়ুপ্রবাহের অধীন। এটা আমার ক্লাসটা যখন শেষ হবে তখন সে যদি অনুভব করতে পারে যে সে কোন বায়ুচাপ বলয়ের অধীন এবং সে কোন বায়ুপ্রবাহের অন্তর্গত, তাহলে আমার পড়ানোটা সার্থক হবে বলে আমি মনে করছি। তো সরাসরি চলে আসছি আমরা আমাদের এই অধ্যায়ের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য যেটা রাখা হয়েছে সেটা হলো বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ। সুতরাং দুটো জিনিস আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হচ্ছে বায়ুর প্রবাহ। প্রথম যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে বায়ুর চাপ কি। একদম, মানে বায়ুর চাপ বলতে কি বোঝো? হ্যাঁ, এবং এই প্রসঙ্গে বায়ুচাপ মাপক যন্ত্রের নাম, বায়ু মাপার একক, মানে এগুলো পাশাপাশি আসছে, এগুলো পাশাপাশি মানে উচ্চচাপ নিম্নচাপের বায়ু ধারণা চাপ কি? না, পৃথিবীর এই যে সুবিস্তৃত একটা বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের যে একক অবস্থানের উপর যে চাপ প্রদানের ক্ষমতা বা যে ওজন, সেটাকে আমরা বলছি বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ যদি একটা সুনির্দিষ্ট ক্ষেত্রমানের কথা বলি, যে বায়ুর চাপ সেটা ক্ষেত্রমানটা 1 বর্গ সেন্টিমিটার হতে পারে, সেই ক্ষেত্রমানটা 1 বর্গমিটার হতে পারে, যে যাই হোক না কেন সেই ক্ষেত্রমানের উপরে বায়ুর ওজনটাই হচ্ছে বায়ুর চাপ। এরপরে আমাদের নিশ্চিতভাবে আমাদের প্রশ্ন জাগবে যে বায়ুর চাপ যদি তাই হয় তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। বায়ুর চাপ আমরা ব্যারোমিটার যন্ত্রে পরিমাপ করি। আরেকটু ভালো করে বললে আমরা বলবো যে আমরা ফোর্টিন্স ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করি, তার কারণ এটা এই ব্যারোমিটারটা সঠিক পরিমাপ দেয়। এছাড়াও টরিসেলি ব্যারোমিটার, এছাড়াও অ্যানিরয়েড ব্যারোমিটারের ব্যবহারও আছে বায়ুর চাপ মাপার ক্ষেত্রে। পরের প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় মিলিবার এককে। মিলিবার এককে আমরা বায়ুর চাপ পরিমাপ করি এবং তারপরেই আমরা চলে যাব যে এই মিলিবার একক, এবং একটু আগে আমি বলেছি যে একটা সুনির্দিষ্ট ক্ষেত্রমানের উপর, অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটারের উপর 1000 ডাইন বল প্রয়োগ যেটা করছে সেটাই হচ্ছে প্র্যাকটিক্যালি 1 মিলিবার। তো এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে তাহলে আমাদের প্রশ্ন জাগতেই পারে যে তাহলে চাপটা কয় প্রকার বায়ুর। বায়ুর চাপ 2 প্রকার।
একটা হচ্ছে উচ্চচাপ, একটা হচ্ছে নিম্নচাপ। 1013.25 মিলিবারের চেয়ে বেশি চাপ যুক্ত অঞ্চলগুলোকে আমরা উচ্চচাপ যুক্ত অঞ্চল বলবো, এবং 1013.25 মিলিবারের চেয়ে কম চাপ যুক্ত অঞ্চলগুলোকে আমরা নিম্নচাপ যুক্ত অঞ্চল বলবো। যদিও এটা আপেক্ষিকভাবে সত্য যে এই সুনির্দিষ্ট পরিমাপ ব্যতি রেখে আমরা কাছাকাছি অঞ্চলে যেখানে উচ্চচাপ আছে তার চেয়ে যদি আমার অঞ্চলের চাপটা যদি কম হয় সেটাকে আমরা নিম্নচাপ যুক্ত অঞ্চল বলে মানে বলছি। তখন এই পার্টিকুলার 1013.25 মিলিবারের থেকে হ্যাঁ, ভ্যারি করতেই পারে। বেশ। আচ্ছা স্যার, আরেকটা আমি মাঝখান থেকে আপনাকে এমনি আমার নিজের থেকে এটা প্রশ্ন আসলো, আমরা যেহেতু সদ্য একেবারে আমফান পরিস্থিতির পরবর্তী পরিস্থিতিতে এসেছি, এই সময় তো আমরা এই নিম্নচাপ শব্দটি বা বর্ষাকালে হয়তো একাধিকবার আমরা একাধিকবার শুনবো যে নিম্নচাপ তৈরি নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ। তার এটাও মানে কি কি এই ওই ধরনেরই নিম্নচাপ? 1013.25 মিলিবারের চেয়ে বায়ুর চাপ যখন কমে যাবে এবং উষ্ণতার সঙ্গে সেটা সম্পর্কিত, যত উষ্ণ হবে বায়ুমণ্ডল তত সেখানে নিম্নচাপ তৈরি হবে। বেশ বেশ। মানে ওই উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে হালকা যাবে হয়ে এবং উপরে উঠবে, সেখানে একটা সেখানে চাপটা নিম্নচাপ কমে যাবে, তৈরি হবে। বায়ুর একদম। ওজন কমে যাবে। একদম একদম একদম। খুব এরকমই সুন্দর, concept। খুব সুন্দর। বেশ, Next. আমরা চলে আসছি পরের প্রশ্নে। আমরা পরের প্রশ্নে আসি এবং একটু দেখে নিই যে কি রয়েছে পরে। আমাদের পরে রয়েছে বায়ুচাপ বলয় বলতে কি বোঝো? মানে এটা আমার মনে হয় যে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এটা প্রশ্ন, বায়ুচাপ বলয় বলতে কি বোঝো, এবং যেটা স্যার বলছিলেন কিছুক্ষণ আগে যে পৃথিবীতে কয়টি চাপ বলয় তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের প্রসঙ্গে বলি, প্রথম হচ্ছে বায়ুচাপ বলয় বলা হলো কেন। প্রথম কথা হচ্ছে, দেখো যে পৃথিবী একটা গোলাকার বস্তু, সেই গোলাকার বস্তুর ওপরে কি হয়েছে না, কতগুলো সুনির্দিষ্ট অক্ষরেখাকে কেন্দ্র করে একই উষ্ণতাযুক্ত স্থানগুলোকে কেন্দ্র করে চাপটা বলয়ের আকারে গড়ে উঠেছে বলেই আমরা এটাকে বায়ুচাপ বলয় বলছি। প্রথম কথা যে বায়ুচাপ বলয়, এবং বায়ুচাপ বলয় পৃথিবীতে মোট 7টি বায়ুচাপ বলয় আছে। 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে 3টে নিম্নচাপ বলয় এবং 4টে উচ্চচাপ বলয়। নিম্নচাপ বলয় 3টে কি কি আমরা বলে চলে যেতে পারি। যে নিম্নচাপ বলয় হচ্ছে, এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় গড়ে উঠেছে, সুমেরু বৃত্তের কাছে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় গড়ে উঠেছে, কুমেরু বৃত্তের কাছে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় গড়ে উঠেছে। আর উচ্চচাপ বলয় আমি 4টে বলেছি। উচ্চচাপ বলয় 4টে কি কি না, একটা হচ্ছে সুমেরুর উচ্চচাপ বলয়, একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, উত্তর গোলার্ধের এই দুটো উচ্চচাপ বলয়, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে মকরীয় উচ্চচাপ বলয় এবং কুমেরুর উচ্চচাপ বলয়, এই চাপ বলয়গুলো আছে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে। সুতরাং আমরা পৃথিবীতে 7টি চাপ বলয়ের কথা জানলাম, এবং একই সঙ্গে জানলাম যেটা যে পৃথিবীতে 7টি চাপ বলয় গড়ে উঠেছে, এবং মানে সেই চাপ বায়ুচাপ বলয় বলয়গুলো বলতে কি বোঝায়? কেন গড়ে উঠেছে এর পরের প্রসঙ্গে আমরা সেটাতেই আসবো। বেশ, যে বেশ, বেশ। 3 নম্বর যে আমাদের কাছে প্রশ্ন আছে আমাদের কাছে, সেটা হলো যে প্রত্যেকটা চাপ বলয় আলাদা আলাদা করে আমি চলে গড়ে যাই ওঠার তাহলে কারণ। 3 নম্বর হ্যাঁ, প্রশ্নে স্যার, চলে যাই। আপনি 3 3 নম্বরে নম্বর প্রশ্নে আমি চলে গেলাম, এবং 3 নম্বরে যেটা রয়েছে যে একদম ঠিক যে প্রতিটি চাপ বলয় গড়ে ওঠার কারণ কি কি, এবং এই প্রসঙ্গে চাপ বলয়গুলোর বিশেষ কোনো নাম বা নামকরণের যে তাৎপর্য রয়েছে বা কারণ রয়েছে সেটা কি। যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ডোলড্রাম, কর্কটীয় এবং মকরীয় শান্ত বলয়ের সঙ্গে সম্পর্কিত অশ্ব অক্ষাংশ, একেবারেই তাই। এর সম্পর্ক কি? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমাদের প্রথম থেকে জানতে হবে, আমরা চাপ বলয়ের সাথে সম্পর্কিত কতগুলো টার্মিনোলজি তোমাদের কাছে বলে যাব। যে আমরা নিরক্ষী নিম্নচাপ বলয়ের আলোচনার সঙ্গে সঙ্গে আমরা ডোলড্রামের প্রসঙ্গে আসব, আমরা কর্কটীয় মকরী উচ্চচাপ বলয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অশ্ব অক্ষাংশের প্রসঙ্গে আসব, এবং উভয় মেরুবৃত্তের যে উচ্চচাপ বলয়গুলো, যে নিম্নচাপ বলয় দুটো আছে সেই চাপ বলয়গুলোর কথা বলবো, এবং মেরুতে যে উচ্চচাপ বলয় দুটো আছে সেই প্রসঙ্গে আমরা আসছি পরপর। প্রথমে আসছি যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন গড়ে উঠেছে। এটা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল প্রশ্ন যে কেন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় গড়ে উঠলো। একটু আগে আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম যে বায়ুর উষ্ণতা যত বাড়বে চাপ তত কমবে। আমরা জানি গোটা বছর ধরে সূর্যের লম্বরশ্মি নিরক্ষরেখার উপরে সূর্যের লম্বরশ্মি লম্বভাবে পড়ছে, এবং তোমরা যদি কখনো গ্লোব নিয়ে পড়তে বসো, অবশ্যই গ্লোব নিয়ে পড়তে বসবে, এবং পড়তে বসে তোমরা কি দেখতে পাবে যে পৃথিবীর নিরক্ষরেখাটা যে পাশ দিয়ে গেছে সেই পাশ দিয়ে কিন্তু তোমরা অবশ্যই করে দেখবে যে সেখানে জলভাগের পরিমাণ বেশি আছে। তাহলে উষ্ণতা বেশি হলো, জলভাগ বেশি হলো বলেই উষ্ণ বায়ু জলীয় বাষ্প সংযুক্ত হলো, এবং সাথে সাথে কি হলো না, তোমার সেখানটাতে নিম্নচাপ তৈরি হলো। একই সাথে আমরা জানি যে পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি। নিরক্ষীয় অঞ্চলে যেহেতু আবর্তন গতিবেগটা সবচেয়ে বেশি, সুতরাং ওখান থেকে কি হচ্ছে, বায়ুটা ছিটকে চলে যাচ্ছে,
এবং এইখানকার বায়ু উষ্ণ হয়ে ঊর্ধ্বগামী হচ্ছে, অর্থাৎ বায়ুর স্রোত দেখা যাচ্ছে। মানে একটা ভেজা বলকে ঘোরালে কিন্তু স্যার আমরা এটা দেখতে হ্যাঁ পাই। হ্যাঁ, ভেজা বলকে যদি আমি ঘোরাই তাহলে দেখতে পাবো যে বায়ুটা ছিটকে ছিটকে যাচ্ছে। কেন্দ্রাতিক বলের একটা প্রভাব হ্যাঁ, দেখতে পাওয়া যাবে এবং কেন্দ্রাতিক মাঝখান বলের বরাবর ছিটকে ছিটকে যাওয়ার চলে একটা যাচ্ছে। ছিটকে প্রবণতা চলে থাকে। যাওয়ার জন্যই ওখানে কি হচ্ছে, বায়ুর ওজন প্রদানের ক্ষমতা কমে যাচ্ছে, যার জন্য ওখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলে তৈরি মানে হচ্ছে। গ্রেট সার্কেল বরাবর সার্কেল বরাবর চাপটা যত কিন্তু জায়গাটা মানে রয়েছে। কম হচ্ছে, এটাই হচ্ছে ঘটনা প্র্যাকটিক্যালি। একদম। এবং যেটার জন্য যেটা মানে ঘটছে সেটা হচ্ছে যে ওই অঞ্চলটাকে ডোলড্রাম বলা হচ্ছে। কেন ডোলড্রাম? আচ্ছা না, প্রাচীনকালে যখন কিনা এই ধরনের সমস্ত সিস্টেম ছিল না, যখন পালতোলা জাহাজে করে ওরা মানে নাবিকরা নাবিকেরা, যাতায়াত করতো, হঠাৎ করে যাতায়াতের পথে তারা যদি তাদের অজান্তেই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে ঢুকে পড়তো, তাহলে তাদের জাহাজের গতি শ্লথ হয়ে যেত। আচ্ছা যার জন্যই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বলে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আমরা আসছি কোথায়, না এরপরে আমরা আসছি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের গড়ে ওঠার প্রসঙ্গে। এবং এখানে আমি বলে রাখি যে পশ্চিমবঙ্গের আমাদের দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনার যে সমস্ত স্টুডেন্ট আমাদের সঙ্গে আছো, তারা এটা জেনে গর্ববোধ করবে যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে কর্কটীয় উচ্চচাপ বলয়ের অধীন। তাহলে আমাদের অবশ্যই করে জেনে নেওয়া উচিত যে কর্কটীয় উচ্চচাপ বলয় কেন গড়ে উঠলো বা মকরীয় উচ্চচাপ বলয় কেন গড়ে উঠলো। এই রিলেশনশিপটা কিন্তু ভাইটাল আমাদের কাছে, যে আমাদের জানতে হবে যে কেন আমরা চাপ বলয় কেন পড়বো। প্রত্যেকটা বাচ্চার মনে এই প্রশ্নটা আসবে একদমই যে সে কেন পড়ছে হঠাৎ করে, যে চাপ বলয় তার কাছে কি প্রাসঙ্গিকতা। একদমই। মানে বাস্তব জীবনের বাস্তব সঙ্গে জীবনের theoretical কি সঙ্গে attachment যতক্ষণ রয়েছে। পর্যন্ত না আমরা সাবজেক্টটাকে Exactly, মানে exactly. জুড়ে দিতে পারছি, ঠিক, ততক্ষণ ঠিক। কিন্তু ওর কাছে মানে interest-টা- প্রাসঙ্গিকতাটা কম প্রাসঙ্গিকতাটা থাকবে আর কি। কম থাকলে ওর ইন্টারেস্ট আসবে না Interest বাচ্চাটা। আসবে না, একদম এবং sure, এটা sure. খুব মানে বাস্তব কথা, যার জন্য আমরা এই জায়গাটাতে বলছি যে কেন কর্কটীয় উচ্চচাপ বলয় গড়ে উঠলো। দেখো, যে প্রথম কথা আমি বলেছি নিরক্ষীয় অঞ্চলে বায়ুর স্রোত আছে, প্রবাহ নেই। তার মানে কি বায়ুটা সোজা ওপরের দিকে উঠছে, এবং সেই ওপরের দিকে উত্থিত বায়ু কি হচ্ছে না উভয় ক্রান্তীয় বলয়ে এসে শীতল হয়ে নেমে পড়ছে। তাহলে শীতলতা আসলো। আর কোরিওলিস বলের কারণে, একটু পরেই আমি কোরিওলিস বল বলে দিচ্ছি তোমাদের কাছে, যে কোরিওলিস বলের কারণে কি হচ্ছে না মেরুর শীতল বায়ুও চলে আসছে হচ্ছে এই উভয় ক্রান্তীয় বলয়। আচ্ছা। যার জন্যই দেখা যাচ্ছে কি যে কর্কট ক্রান্তি রেখা বরাবর পৃথিবীতে উচ্চচাপ বলয় গড়ে উঠেছে এবং মকর ক্রান্তি রেখা বরাবর উচ্চচাপ বলয় গড়ে উঠেছে। আচ্ছা। এবং এই চাপ বলয়ের সঙ্গে যে প্রাসঙ্গিক কথা সেটা হচ্ছে ছিল কি না অশ্ব অক্ষাংশের কথা। তাহলে অশ্ব অক্ষাংশ ব্যাপারটা কি না, অশ্ব অক্ষাংশ হচ্ছে পৃথিবীর 25 থেকে 35 ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ অক্ষাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর 25 থেকে 35 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের ক্ষেত্রে কি হচ্ছে যে এই উচ্চচাপ বলয়গুলো আছে। এবার একইভাবে পূর্বে কি হতো না, ইউরোপ থেকে আমেরিকার মধ্যে বাণিজ্য চলতো। ইউরোপ আমেরিকার মধ্যে যখন বাণিজ্য চলতো, পালতোলা জাহাজে তারা যাতায়াত আটলান্টিক করতো, সাগর পার আটলান্টিক হয়ে। সাগর পার করে যাতায়াত করতো। সেই আটলান্টিক সাগর পার করে যখন যাতায়াত করতো, সেখানে কি ঘটতো, হয়তো 100খানা ঘোড়া নিয়ে তারা অশ্ব বোঝাই করে তারা যাচ্ছে, কিন্তু মাঝপথে গিয়ে যেই না জাহাজের গতিটা শ্লথ হয়ে যেত, তাদের সঙ্গে সঙ্গে টনক নড়তো এড়িয়ে, তাহলে তো এতগুলো ঘোড়াকে আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না, তাহলে অনেক ঘোড়ার মৃত্যু ঘটবে। ঠিক সেই কারণে তারা কি করতো না, তারা যেটা করতো সেটা হচ্ছে যে ওই ঘোড়াগুলোকে দেখলো যে আরো হয়তো অ্যানাদার 20 ডেজ তাদের লেগে যাবে, যার জন্য তারা কি হতো, হয়তো 50টা ঘোড়া তারা নিক্ষেপ করতে বাধ্য হতো যে বাকি ঘোড়াগুলোকে সুস্থ করে নিয়ে যাওয়ার জন্য। তো যার জন্যই পৃথিবীর উভয় ক্রান্তীয় বলয়কে, সেই কর্কটীয় উচ্চচাপ বলয়ই হোক, সেই মকরীয় উচ্চচাপ বলয়ই হোক, এই দুটো উচ্চচাপ বলয়কে কিন্তু অশ্ব অক্ষাংশ বলে বলা হচ্ছে। তাহলে এইটা মানে হচ্ছে ওদের পানীয় জলেরও সমস্যা হতো, পানীয় যে- জলের সমস্যা যে হতো, কারণে নোনা জাহাজের জল ওজনটা চারপাশে। কমে যেত, তাতে কি হতো গতিটা একটুখানি বাড়তো অন্তত। মানে আপনি বলছেন 23.5 ডিগ্রি উত্তরের একটু পর, একটু পর 25 মানে থেকে 25 থেকে 35 35 ডিগ্রি উত্তর, আর দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণে হ্যাঁ, ওই একটু একই পর। ভাবে 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ঠিক, বরাবর ঠিক, এই যে চাপ বলয়গুলোর প্রাসঙ্গিকতা হচ্ছে এটাই। একদমই একদম। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে যে আমাদের কেন সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ, কেন কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে হতো যে হঠাৎ করে এই উচ্চচাপ বলয়টা পেরিয়ে গিয়ে কেন এখানে নিম্নচাপ তৈরি হলো, এখানে তো নিম্নচাপই তৈরি হতে পারতো। মানে এটা আমার নিজের প্রশ্ন ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি বুঝে দেখেছি যে এখানে কেন নিম্নচাপ তৈরি হলো না, নিরক্ষীয় অঞ্চল থেকে যাওয়া উষ্ণ বায়ু এবং মেরু প্রদেশ থেকে আসা শীতল বায়ু যখন ওখানটাতে আসলো, দুটো উভয় বায়ুর সংমিশ্রণে কি হলো না বায়ু ঊর্ধ্বমুখী হয়ে গেল। আচ্ছা। যেই না বায়ু ঊর্ধ্বমুখী হয়ে গেল, বায়ুর চাপ প্রদানের ক্ষমতা কমে গেল, খুব স্বাভাবিক নিয়মে বায়ুর চাপ প্রদানের ক্ষমতাটা কমে গেল। যেই না চাপ প্রদানের ক্ষমতাটা এখানে কমে গেল, তখন ওখানে কি হলো না নিম্নচাপ তৈরি হলো। ওখানে নিম্নচাপ তৈরির আরো কারণ আছে। কি কারণ না, ওখানে কোরিওলিস বলের প্রভাব ক্রান্তীয় অঞ্চলের তুলনায় বেশি, যার জন্য নিম্নচাপ তৈরি হলো। আরো কি কারণ না, ওখানে
উষ্ণ সমুদ্র স্রোতগুলোর কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে, যার জন্যই দেখা গেছে কি যে পৃথিবীর সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং পৃথিবীর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল, এই দুটো নিম্নচাপ অঞ্চলে কিন্তু তোমরা নিম্নচাপ বলয় গড়ে উঠতে দেখতে পাবে। একই সঙ্গে আমরা তারপরে আসবো কুমেরুর এবং সুমেরুর এবং কুমেরুর এই দুটো উচ্চচাপ বলয় গড়ে ওঠার কারণের দিকে। এই দুটো কেন উচ্চচাপ বলয় গড়ে উঠলো না, এখানে তো অত্যন্ত শীতলতা, যে পৃথিবীর সূর্যের আলোটা এই উভয় মেরু প্রদেশে কি হচ্ছে যে মানে একেবারে ইনক্লাইন্ড ওয়েতে পড়ছে। একেবারে ইনক্লাইন্ড ওয়েতে পড়ার জন্য কি হচ্ছে না, এখানে অলরেডি কি হচ্ছে, এখানে শীতলতা অনেক বেশি, যার জন্য এখানে নিম্নচাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ওখানে কোরিওলিস বলের প্রভাব এখানে বেশি হলেও কি হবে, সেই কোরিওলিস বল কিন্তু ওখান থেকে কোনোভাবে শীতল বায়ুকে সরাতে পারছে না, যার জন্য উভয় মেরুতে আমরা উচ্চচাপ বলয় গড়ে উঠতে দেখতে পাচ্ছি। মানে উভয় মেরু বলতে আপনি 66.5 থেকে 90 একবারে মানে একদম হ্যাঁ, টপে, 66 মানে থেকে সুমেরু 90 বিন্দু বলতে পারেন, বিন্দু হ্যাঁ, পর্যন্ত। মেরু বিন্দুর সন্নিহিত যে অঞ্চল, যে 10 ডিগ্রি মানে ধরুন 70 ডিগ্রি থেকে 70 90 ডিগ্রি উত্তর, আচ্ছা, 70 ডিগ্রি থেকে আচ্ছা, 90 ডিগ্রি দক্ষিণ, আচ্ছা, এই জায়গা দুটোতে কিন্তু ওরা উচ্চচাপ বলয় গড়ে উঠতে দেখতে পাচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট। বেশ 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 নেক্সট আমরা যেটাতে আসবো, পরের প্রশ্ন আপনি বেশ, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবং আমি আরেকটা কথা বলে রাখি, ছাত্রছাত্রীরা বুঝছেন, শিক্ষক মহাশয় ভীষণ সুন্দর করে বলছেন, ভীষণ সুন্দর। এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, আপনি সরাসরি আমাদের এখানে করতে পারেন। আমরা স্যারের কাছে সেই কোয়েশ্চেন রাখবো, স্যার তার যথাসম্ভব উত্তর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যারা বাড়িতে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। আমাদের কি আছে একটু দেখে নিই। 4 নম্বর রয়েছে বায়ু চাপের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। খুব স্বাভাবিক নিয়মই যে বায়ুর চাপের সাথে, আমাদের চ্যাপ্টারটার নাম ছিল বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ। এবারে চাপ বলয় পেরিয়ে আমরা যখন বায়ু প্রবাহের দিকে আসছি, সুতরাং ওই প্রসঙ্গে আমাদের আসতেই হবে যে তাহলে আমাদের বায়ু প্রবাহিত হওয়ার কি কারণ না। বায়ু প্রবাহের এক এবং অদ্বিতীয় নিয়ম হচ্ছে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। এইবার চাপের তারতম্য যত বেশি হবে তত বায়ুর গতিবেগ বেশি হবে, ভেলোসিটি বেশি হবে। খুব স্বাভাবিক নেমে তত ভেলোসিটি বেশি হবে, বায়ুর গতিবেগ বেশি হবে। এবং যতক্ষণ পর্যন্ত না চাপের তারতম্য একেবারে কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে না, বায়ু প্রবাহিত হতে থাকবে, এবং চাপটা যখন সমান হয়ে যাবে তখন আর বায়ু প্রবাহ থাকবে না। একদম তাই। এটাই হচ্ছে বায়ুর চাপের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক। এবং বায়ুর প্রবাহের এই যে সম্পর্ক, পৃথিবীর পৃষ্ঠের দেশের উপরে প্রবাহিত বায়ুগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে তাদের মানে এদিক সেদিক হয়ে যাওয়া অথবা সেই বায়ুগুলোর যে গতিবিক্ষেপ ঘটা, সেই গতিবিক্ষেপের কারণের প্রসঙ্গে আমরা পরের প্রশ্নে আসব। আচ্ছা জি। আচ্ছা, বেশ, আমরা দেখে নিই পরের কি প্রশ্ন রয়েছে। আমাদের পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এরকম, দেখে নিই একটু। বায়ুপ্রবাহের বিক্ষেপণে প্রযুক্ত বল কোরিওলিস বল, গোলার্ধভেদে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের বিক্ষেপের দিকে নামকরণ, ফেরেলের সূত্র, চাপ এবং প্রবাহের সম্পর্ক বিশ্লেষণে বাইস বেলট সূত্রের প্রাসঙ্গিকতা আমরা আলোচনা করব। হ্যাঁ, একেবারেই তাই। তাহলে তোমরা দেখো এরপরেই আমাদের যে প্রসঙ্গগুলো আসবে, যে এই যে বায়ুর প্রবাহের কেন বিক্ষেপণ ঘটছে, যে বায়ু প্রবাহের বিক্ষেপণ ঘটছে একটু আগে আমি বলেছি, বায়ুর প্রবাহের নিয়ম হচ্ছে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে যাবে। এবার উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু যখন প্রবাহিত হচ্ছে, সেই বায়ু প্রবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাহিত বায়ুর সমকোণে থেকে যে বল প্রবাহিত বায়ুর বিক্ষেপণে সাহায্য করছে, সেই প্রযুক্ত বলকে বলা হচ্ছে কোরিওলিস বল। জিডি কোরিওলিস 1835 সালে এই বলটা আবিষ্কার করেছিলেন বলে তার নামানুসারে এটাকে কোরিওলিস বল বলা হচ্ছে। এবং কোরিওলিস বলের প্রভাব দেখা যাচ্ছে যে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে, উভয় মেরুর দিকে কিন্তু কোরিওলিস বলের প্রভাবটা বেড়েছে। এ হচ্ছে কোরিওলিস বল। নেক্সট যেটাতে আসবো সেটা কি না, সেটা হচ্ছে যে ফেরেলের সূত্র। ফেরেলের সূত্রের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তোমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে যে পৃথিবীতে যে কোনো চলমান বস্তুর ওপরে, যে কোনো চলমান বস্তুর ওপরে বায়ুর প্রবাহ হোক, সেটা সমুদ্র স্রোত হোক বা অন্যান্য কোনো চলমান বস্তুর ওপরেও এই বিক্ষেপ বল দেখা যায়। কিন্তু যেহেতু বায়ু প্রবাহ বা সমুদ্র স্রোতের ওপরে এই বলটা খুব সহজে আমরা উপলব্ধ করতে পারি, যার জন্য এই আমরা বলছি যে বিজ্ঞানী ফেরেল দেখেছিলেন যে উত্তর গোলার্ধে সোজা উত্তরে কোনো বস্তু না গিয়ে সেটা ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে সোজা দক্ষিণে না নেমে সেটা কিন্তু বাঁ দিকে বেঁকে যায়। এই যে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের ডান দিকের বিক্ষেপণ এবং দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের বাঁ দিকে বিক্ষেপণ, এটাকে বিজ্ঞানী ফেরেলের নামানুসারে আমরা ফেরেল সূত্র বলে বলছি।
এরপরে আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে যে বায়ুর প্রবাহ এবং বায়ুর চাপের সাথে বায়ুর যে মানে উচ্চচাপ বা নিম্নচাপের অবস্থান প্রসঙ্গে বিজ্ঞানী বাইস ব্যালট 1857 সালে বিজ্ঞানী বাইস ব্যালট একটা সূত্র আবিষ্কার করেছিলেন, যেটাকে আমরা বাইস ব্যালটের সূত্র বলি। মজা করে বলি, আমি যখন ক্লাসরুম সিচুয়েশনে থাকি তখন একটা বাচ্চাকে ডেকে নিয়ে চলে আসি আমি, যে দেখ আমরা কিন্তু সবাই উত্তর গোলার্ধের বাসিন্দা। তার কারণ ভারতবর্ষ কোথায় শুরু হয়েছে না, ভারতবর্ষ 7 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ অ্যাভারেজে ভারতবর্ষ অবস্থিত। তাহলে আমরা সবাই উত্তর গোলার্ধের বাসিন্দা। তাহলে উত্তর গোলার্ধে যখন আমরা আছি, আমাদের ক্লাসরুমের যদি একটা জানালা খোলা থাকতো, আমি তাদেরকে কি করে বোঝাতাম যে দেখ তুই ওই জানালার দিকে পিট করে দাঁড়া, আমি জানালার দিকে পিট করে দাঁড়াচ্ছি, সাপোজ ওদিক থেকে বায়ু আসছে। তাহলে আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে আমার ডান দিকে উচ্চচাপ এবং বাঁ দিকে নিম্নচাপ বিরাজ করবে, এবং দক্ষিণ গোলার্ধে যারা আছে তারা কি দেখতে পাবে? ঠিক উল্টোটা। তারা ঠিক উল্টোটা দেখতে পাবে। তারা দেখতে পাবে তাদের বাঁ দিকে উচ্চচাপ, ডান দিকে নিম্নচাপ। এই স্যার, যে একটু থামাবো, আমি একটা ফোন নিয়ে নেব। একজন নিশ্চয়ই। স্টুডেন্ট রয়েছেন আমাদের সঙ্গে। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি শ্রদ্ধা সরকার বলছি, শ্রদ্ধা সরকার, কোথা থেকে? বহরমপুর থেকে। বহরমপুর থেকে। বেশ, কি প্রশ্ন আছে স্যারের কাছে? হ্যাঁ, আমার স্যারের কাছে দুটো প্রশ্ন আছে। বলো। দুই ক্রান্তীয় অঞ্চল এবং দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন, এবং বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ু প্রবাহ বৃষ্টি হয় সেই বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? হ্যাঁ, তোমার দুটো প্রশ্ন আমি শুনতে বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন আমি শুনেছি। দুটো প্রশ্নেরই উত্তর আমি বলে দিচ্ছি। যে বর্ষাকালে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু নিয়ত, আমি যখন বায়ু প্রবাহের শ্রেণী বিভাগে যাব তখন আলোচনা প্রসঙ্গে তুমি বুঝতে পারবে, সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ুর প্রবাহে বর্ষাকালে বৃষ্টিটা হচ্ছে। আর তোমার যেটা প্রথম প্রশ্ন ছিল যে ওখানে গতিবেগ কেন বেশি হচ্ছে, যে মানে ক্রান্তীয় অঞ্চলের এখানটাতে গতিবেগ বেশি হচ্ছে কেন, সেটা আমরা একটু পরেই আমরা যখন মানে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক পড়াবো, তখন তুমি বুঝতে পারবে যে উত্তর পশ্চিম পশ্চিম বায়ুর প্রবাহ পথে কোনো বাধা নেই বলে, বাধা না থাকার কারণেই মেইনলি ওরা মানে বায়ুর প্রবাহের জলভাগটা বেশি, স্থলভাগ কম, বাধা না পেলেই বায়ু খুব মানে মানে দ্রুত অতিক্রম করবে জায়গাটা, যার জন্য এটা তৈরি হবে। একদম। আচ্ছা, আমি যেটাতে ছিলাম সেই প্রসঙ্গে আবার চলে আসছি, যে আমি ছিলাম 22 ব্যালটের সূত্রে। তাহলে 22 ব্যালটের সূত্র তোমরা পরিচ্ছন্ন করে বুঝতে পারলে, তোমরা সবাই পশ্চিমবঙ্গের শিক্ষার্থী, এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা এটা নিজেরা পরীক্ষা করে দেখে নেবে, তাহলে তোমাদের সারা জীবন মনে থেকে যাবে যে যেদিক থেকে বায়ু আসছে সেদিকে তোমরা যদি পেছন ফিরে তাকাও, তাহলে তোমার ডান দিকে উচ্চচাপ এবং বাঁ দিকে নিম্নচাপ বিরাজ করবে। এটাই বিজ্ঞানী বাইস ব্যালট আবিষ্কার করেছিলেন বলে তার নামানুসারে এটাকে বাইস ব্যালটের সূত্র বলে বলা হচ্ছে। আচ্ছা, মানে এটা কি ডিপেন্ড করে আহ্নিক গতির কারণের জন্য কি? এটা মানে চাপ বলের সঙ্গে সম্পর্কিত অবশ্যই করে। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। আমরা পরের প্রশ্নে চলে আসি। পরের যে প্রশ্ন রয়েছে সেটা হলো এই, আমার দেখা যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে, পৃথিবীর প্রায় স্থায়ী চাপ বলয়গুলোর সাথে নিয়মিত প্রবাহিত বায়ু তথা নিয়ত বায়ু, মানে যার নামটাই নিয়ত বায়ু মানে নিয়মিত বায়ু, এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনা স্যার যদি একটু আমাদের ছাত্র। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা ক্লাসরুম সিচুয়েশনে তোমাদের কাছে আমি এই ছবিটা মানে এঁকে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। এবং মানে পৃথিবীতে তোমরা দেখো যে প্রত্যেকটা উল্লেখযোগ্য অক্ষরেখা বরাবর নিরক্ষরেখা আছে, সেটা একটা অক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা আছে, সেটা মকরক্রান্তি রেখা আছে, সুমেরু বৃত্ত আছে, কুমেরু বৃত্ত আছে, ইভিন সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু, এটা অবশ্যই রেখা নয়, এটা বিন্দু। কিন্তু এই উল্লেখযোগ্য অক্ষরেখাগুলো বরাবর পৃথিবীতে কতগুলো চাপ বলয় গড়ে উঠেছে, এবং চাপ বলয়ের সাথে প্রবাহিত বায়ুর সম্পর্ক আছে। আমরা একটু আগেই বলেছি যে উচ্চচাপ পৃথিবীর প্রায় স্থায়ী উচ্চচাপ বলয়গুলো থেকে প্রায় স্থায়ী নিম্নচাপ বলয়গুলোর দিকে সারা বছর ধরে নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট দিক মেনে যে বায়ু প্রবাহিত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে আমরা নিয়ত বায়ু। তাহলে তোমাদের আরো সহজে তোমরা বুঝতে পারবে, আর একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আমি তোমাদের বলে রাখছি, যে তোমরা মাথায় রাখবে যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণের মধ্যে প্রবাহিত বায়ুর নাম আয়ন বায়ু। তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তুমি দেখে নাও যে এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের নিচে আমাদের যে জেলাগুলো আছে এখানে কিন্তু উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, এবং তোমরা সারা বছর ধরে যে নিয়ত বায়ুর অধীনস্থ সেটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ুর অধীনস্থ। এই প্রসঙ্গে আমি বলে রাখলাম। নেক্সট সেটা হচ্ছে যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ,
এখানে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই বায়ুটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু, কারণ সেই বায়ুটা পশ্চিম দিক ঘেঁষে প্রবাহিত হবে। আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে যে 66.5 উত্তর থেকে 90 উত্তর এবং 66.5 দক্ষিণ থেকে 90 দক্ষিণের মধ্যে যে প্রবাহিত বায়ুটা পাবে সেটার নাম হচ্ছে মেরু বায়ু, সেটাকে আমরা বলবো মেরু বায়ু। এইবার আমরা পরপর বায়ুর, তার আগে আমরা ফেরেলের সূত্র জেনে গেছি, সেই অনুযায়ী বায়ু প্রবাহের মানে কোন দিকে বাঁক নেবে সেটা জেনে গেছি। তাহলে আমাদের বুঝতে আর কোনো অসুবিধাই হবে না, তোমরা খুব পরিচ্ছন্ন করে বুঝে যাবে। দেখো, পৃথিবীর উভয় ক্রান্তীয় প্রদেশ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেগুলোকে আমরা বলছি আয়ন বায়ু, এবং কর্কট ক্রান্তি রেখা থেকে যে বায়ুটা আসছে সেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে বলে সেটাকে আমরা বলছি উত্তর পূর্ব আয়ন বায়ু। মকর ক্রান্তি রেখা থেকে যে বায়ুটা আসছে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা আসছে সেটা যেহেতু দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে সেটাকে আমরা বলছি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। অর্থাৎ প্রবাহের দিক অনুসারে তাদের নামকরণ রয়েছে। একই সঙ্গে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা যাচ্ছে সেই বায়ুর প্রবাহপথ তোমরা দেখলে অবাক হয়ে যাবে, সেই বায়ুর প্রবাহপথ কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, যার জন্য সেটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। এবং তোমরা বাচ্চা, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি আরেকটা কথা বলে রাখছি যে উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, হ্যারাজ দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ, দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম একটু পরেই আমি আসবো, সেটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মজা, উল্টোটা হচ্ছে বিষয়টা, মানে ওদের বুঝতেও সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। অনেক স্টুডেন্ট তো এরকম করে মনে রাখে, তো তাদের এটা মনে রাখতে খুব সুবিধা হবে যে তারা কিন্তু দেখতে পাবে যে উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে বলে সেটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম সেটা যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে আসে যার জন্য উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এরপরে আমরা চলে আসছি কোথায় না, মেরু বায়ু, যে সুমেরুর উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু, এবং কুমেরুর উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এবং এইটাতেও আরেকটা মনে রাখার কথা বলে রাখি তোমাদেরকে যে আয়ন বায়ুর প্রবাহের দিক এবং মেরু বায়ুর প্রবাহের দিক কিন্তু একই, অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব মেরু বায়ু। আর পশ্চিমা বায়ুটার ক্ষেত্রে ঠিক উল্টোটা, অর্থাৎ উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটার নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, ঠিক উল্টোটা। এই যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু যখন আমরা পড়বো, এই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু পড়তে গিয়ে কিন্তু আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে কতগুলো জিনিস, যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর প্রবাহপথ বরাবর ঠিক এইরকম জায়গাগুলোতে তোমরা দেখতে পাবে আর্তের এই জায়গাগুলোতে জলভাগের পরিমাণ বেশি, যে যার জন্য উত্তর পশ্চিম পশ্চিম বায়ুর প্রবাহপথে যেহেতু জলভাগের পরিমাণ বেশি, যার জন্য ওদের ওই জায়গাটাতে গতিবেগটা অনেকটা বেশি হয়ে যায়। বায়ু যদি না তার প্রবাহপথে বাধা পায় সে তো অবাধে ছুটবে, এবং অবাধে ছুটতে গিয়ে তার গতিবেগটা অনেকটা বেশি হবে, যার জন্য দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর গর্জন করতে করতে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম পশ্চিম বায়ু প্রবাহিত হয় বলে ওটাকে বলা হচ্ছে গর্জনশীল 40। মানে দক্ষিণ গোলার্ধে স্থলভাগটাও কম, জলভাগটা বেশি, পশ্চিম 50 ডিগ্রি দক্ষিণের যেখানে সেখানে হচ্ছে ভয়ঙ্কর 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60 হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ, মানে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর যে উত্তর পশ্চিম পশ্চিম বায়ুর প্রবাহপথ সেটাকে বলা হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলে, এটাকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলে বলা হচ্ছে। তো এবারে আমরা মানে এই বিষয়টা আমরা তাহলে পরিচ্ছন্ন হয়ে গেলাম, এবং পশ্চিমবঙ্গের সমস্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর কাছে এবারে আমি প্রশ্ন করব যে তোমরা দেখো যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমার পড়ানো ঠিক তবেই সার্থক হবে যদি আমি বুঝতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থী এটা বুঝলো যে সে কর্কটীয় উচ্চচাপ বলয়ের অধীন, এবং দক্ষিণবঙ্গের শিক্ষার্থীরা অন্তত বুঝলো যে সে উত্তর পূর্ব আয়ন বায়ুর অধীনস্থ। বেশ, একদমই। এবারে আমরা ওদের হোম টাস্ক দিয়ে দিতে পারি, হোম টাস্ক অবশ্যই আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা নবম শ্রেণীর কাছে যাব, যারা নবম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো যে এখানে আমাদের নবম শ্রেণীর জন্যও পাঠ থাকছে, শিক্ষক মশাই ঠিক একই রকমভাবে বলবেন হোম টাস্কে কি থাকছে। হ্যাঁ, হোম টাস্কে আমি পড়ে দিচ্ছি, তোমরা কম্পিউটার স্ক্রিনের প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হোম টাস্ক হিসেবে আমি দিয়ে রেখেছি যে বায়ুর চাপ বলতে কি বোঝো, বায়ু চাপ প্রদান করে প্রমাণের জন্য হাতে কলমে কোনো একটা পরীক্ষা করো, ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট নিয়ে নেবে, সেই টিন গরম করার পরীক্ষা সেটা তোমরা রেডি করে ফেলবে এই ছুটির মধ্যে,
পৃথিবীতে নিরক্ষীয় নিম্নচাপ বলয় গড়ে ওঠার কারণ কি কি, তুমি কোন বায়ুচাপ বলয়ের বাসিন্দা, সেই চাপ বলয় কি কি কারণে গড়ে উঠেছে। বেশ, পরের আমরা দেখতে প্রশ্ন, পাচ্ছি হ্যাঁ পরের প্রশ্ন আমি দেখেছি যে টিকা লেখো বলে ডোলড্রামস, অশ্ব অক্ষাংশ, কোরিওলিস বল, ফেরেল সূত্র এবং 22 ব্যালট সূত্র মোটামুটি সবগুলি আমরা আলোচনা করে গেছি। বেশ। ওখান থেকে ওরা প্রিপেয়ার করে ফেলবে। আর একই সঙ্গে তারপরের প্রশ্ন হিসেবে আমরা রেখেছি যে দক্ষিণবঙ্গের বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রী, অর্থাৎ দেখো যারা তোমরা দক্ষিণ 24 পরগনা আর হাওড়া আর কলকাতার মানে এই পুরো দক্ষিণবঙ্গের যারা বাসিন্দা, তোমরা সারা বছর কোন নিয়ত বায়ুর অধীনস্থ, আর উত্তরবঙ্গের বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কোন নিয়ত বায়ুর অধীনস্থ এবং কেন, এইটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক রইল, তোমরা প্রিপেয়ার করো। এরপরে আমাদের মানে শুরু হবে নবম শ্রেণী। একদমই, তাই তো? আমরা চলে যাব হচ্ছে নবম শ্রেণীতে, এবং নবম শ্রেণীর জন্য কি রয়েছে আমি একবার দেখে নিই। এটা হচ্ছে 8-এর পেয়েছি, আমরা এবার পাবো হচ্ছে নবম শ্রেণী। একটা মিনিট, আমি শুরু করি। হ্যাঁ শুরু করুন। নবম শ্রেণীতে আমরা যে অধ্যায়টা আজকে পড়াবো সেটা তোমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং তোমরা অবাক হয়ে যাবে যে এই চ্যাপ্টারটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু নবম শ্রেণীর বেশিরভাগ অধ্যায় তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। নবম শ্রেণীর অধ্যায়গুলো, বেশ। সেই অধ্যায়টার নাম কি না, সেই অধ্যায়টার নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। একদম, অর্থাৎ তোমার বাড়িটা, তোমার স্কুলটা কোথায় আছে, তুমি পশ্চিমবঙ্গের মানে শিক্ষার্থী হিসেবে তোমার তো মনে প্রশ্ন হতেই পারে যে আমি যদি এইটা নিজে নিজে ডিটারমাইন্ড করতে পারি যে আমি আমার বাড়ি, আমার স্কুল, আমার জায়গাটা কোথায় অবস্থিত, সেইটা আমরা কি করে মানে করতে পারবো, যে পৃথিবীর কোনো স্থানের অবস্থান কি করে আমরা নির্ণয় করতে পারবো, এটা করতে পারলেই আমাদের এই অধ্যায়টা আমাদের মানে এটা আমাদের সার্থকতা প্রথম প্রশ্ন। হয়ে যাবে। হ্যাঁ, এবং সার্থকতা। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হিসেবে আমি রেখেছি যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি। আমরা টিভি স্ক্রিনেও প্রশ্ন দেখতে পাই। টিভি স্ক্রিনেও প্রশ্ন দেখতে পাচ্ছি, তাহলে তোমরা দেখো যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান আমরা কেন নির্ণয় করব। তোমরা নিজেদের ভৌগোলিক ভাবো, তোমরা জরিপ কার্য করতে চলে গেছো, একটা মাঠ মেপে ফেলেছো, সেখানে মাঠে কোথায় টিউবওয়েল ছিল সব মেপে ফেলেছো, কিন্তু ফিরে এসে তোমরা কি করবে না, তোমরা ফিরে এসে তোমরা সেখানের মানে অবস্থান নির্ণয় করবে। অর্থাৎ 1 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে যে মানচিত্র নির্মাণে। যে অবস্থান নির্ণয় প্রয়োজন হচ্ছে মানচিত্র নির্মাণে, অর্থাৎ তুমি যেটা মেপে এলে, যেটা জরিপ করে এলে, সেইটা তুমি কি করে বোঝাবে যে যে তুমি মানে মানে তুমি কি করে অবস্থান না জানলে তুমি সেটা কি করে মানচিত্রে উপস্থাপন করবে। তাহলে মানচিত্র নির্মাণে। 2 নম্বর হচ্ছে সম্পদ আহরণে। সম্পদ আহরণে, সে সরকারি তরফেই হোক, প্রাইভেট সংস্থা হোক, যে যেখান মানে ভারতবর্ষে কোথায় কি সম্পদ আছে সে যদি আহরণ করতে চায়, তাহলে সে যদি সেখানকার অবস্থান সঠিক না জানে সে তাহলে কি করে সম্পদ আহরণ করবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে মানে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখা গেল যে আমরা মানে একটা শত্রুপক্ষের উপরে আমি আক্রমণ করব, মানে সাপোজ, এটা খুব ডিস্ট্রাকটিভ কথা কিন্তু খুব সহজ কথা, যে আমি তার ডেস্টিনেশনটা যদি না জানতে পারি, আমি যদি একেবারে কোথায় নিক্ষেপ করব সেটা যদি না জানতে পারি, তার ল্যাটিটিউড লংগিটিউড ভেদে, তাহলে আমি কিন্তু নিক্ষেপ করতে পারবো না। অর্থাৎ আমার 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে মানে 3 নম্বর যেটা আমি আসছি সেটা হচ্ছে যে অস্ত্র নিক্ষেপণে, সাপোজ সামরিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে অস্ত্র নিক্ষেপণে না বলে সত্যি সত্যি সামরিক ক্ষেত্রে বলাটাই অনেকটাই মানে সহজ কথা হবে। ধন্যবাদ আপনাকে। যে সামরিক ক্ষেত্রে। তারপরে দেখো এখন গাড়িগুলোতে জিপিএস লাগানো আছে। জিপিএস লাগানো থাকার সুবিধার্থে সে ডেস্টিনেশনে মানে গন্তব্যে পৌঁছতে। 4 নম্বর হচ্ছে গন্তব্যে পৌঁছতে। গন্তব্যে পৌঁছানোর জন্য লাগছে, তোমার গন্তব্যে পৌঁছতে তোমার অবস্থান লাগবে, এবং অবস্থান লাগবে আরো অনেক জায়গাতে। সেই অবস্থানের মানে যে প্রসঙ্গগুলো সেগুলো তোমাদের কাছে মানে এখানে বলে ব্যাখ্যা করার চেয়ে অনেক সহজ। তোমরা বই ফলো করো, তোমরা নেট ফলো করো, কিন্তু আসল যেটা ঘটনা সেটা হচ্ছে যে অবস্থান না জানলে তুমি কিন্তু কোনোভাবেই এই সমস্ত কার্যগুলো সম্পাদন করতে পারবে না। আচ্ছা, সমুদ্রের মধ্যে জাহাজগুলোর কি অবস্থা? জাহাজের মধ্যে অবস্থান অবশ্যই থাকে, ওদের কাছে ক্রনোমিটার ঘড়ি থাকে, এবং সেই ক্রনোমিটার থেকে ওরা লংগিটিউড এবং ল্যাটিটিউড, গ্রিনিচের গ্রিনিচ টাইমের সঙ্গে ডিফারেন্স দেখে ওরা বের করে নেয়। নেক্সট প্রসঙ্গে আসছি আমরা, যে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক এবং
অবস্থান হ্যাঁ, নির্ণয়ের ক্ষেত্রে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মানে পরের যেটা প্রশ্ন, যে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক এবং প্রকৃত অবস্থান নির্ণয় কি করে সম্ভব? আপেক্ষিক অবস্থান এবং প্রকৃত অবস্থান পরিচ্ছন্ন করে বুঝে নাও জিনিসটা। আপেক্ষিক অবস্থান কি জিনিস না, দেখা যাচ্ছে যে মানে আমি এখানে ছবিতে দেখিয়ে রেখেছি, তোমরা দেখতে পাবে যে অয়নের বাড়ি, সেটার লোকেশন হচ্ছে এ দিয়ে দেখেছি। এন হচ্ছে নেতাজি সংঘ, একটা মানে ক্লাব। সেই ক্লাব থেকে 60 মিটার যাচ্ছে কোথায়, কোন দিকে না, 60 মিটার যাচ্ছে পূর্ব দিকে। 60 মিটার পূর্ব দিকে যাওয়ার পরে 60 মিটার উত্তর দিকে যাচ্ছে। অর্থাৎ এক্স মানে যে কোনো জায়গার থেকে পূর্ব পশ্চিমের যে দূরত্ব সেটাকে আমরা এক্স অক্ষ বলি, আর যে কোনো জায়গা থেকে উত্তর দক্ষিণের দূরত্বকে আমরা ওয়াই অক্ষ বলি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ওয়াই অক্ষ বলছি, উত্তর দক্ষিণের দূরত্বকে, এই এক্স 60 মিটার এবং ওয়াই 60 মিটার, এটাকেই বলা হচ্ছে আয়ত স্থানাঙ্ক। এটা হচ্ছে আয়ত স্থানাঙ্ক, বা এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এটাকে আয়ত স্থানাঙ্ক বলে বলা হচ্ছে। নেক্সট যেটা আমি দেখিয়েছি যে অয়নের বাড়ির নেতাজি সংঘ থেকে যদি আমি কর্ণ বরাবর যে ডিস্টেন্স মেপেছি সেটা হচ্ছে 85 মিটার পেয়েছি প্রায়। আর অয়নের বাড়ি, নেতাজি সংঘ এবং এই যে বি স্থান, এই স্থানের মধ্যে আমি মানে কৌণিক পরিমাপ পেয়েছি 45 ডিগ্রি। এই যে এল এবং থিটা অর্থাৎ দৈর্ঘ্য এবং উৎপন্ন কোণ, এটাকে বলা হচ্ছে মেরু স্থানাঙ্ক। এই দুটোর সাহায্যে এটা হচ্ছে আপেক্ষিকভাবে, অর্থাৎ এই টিভি চ্যানেলের লোকেশন কোথায় বোঝাতে গিয়ে আমি বিরাটির থেকে নেমে এলাম, এই যে বিষয়টা। অর্থাৎ কোনো কিছুর পার্সপেক্টিভ তুমি দেখো, মানে শ্রীলঙ্কার অবস্থান ভারতবর্ষের দক্ষিণে, নেপালের অবস্থান ভারতবর্ষের উত্তরে, তাহলে কোনো কিছুর পার্সপেক্টিভে যখন আপেক্ষিক অবস্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক অবস্থানের কনসেপ্ট। নেক্সট যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে যে পৃথিবীর প্রকৃত অবস্থান নির্ণয়ের ব্যাপারটা কি। এইটাই হচ্ছে আসল কনসেপ্ট এই চ্যাপ্টারে, যে প্রকৃত অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কিন্তু অক্ষাংশ এবং দ্রাঘিমা জানতে হবে। খুব সহজ করে ভাবো তোমরা, যে একটা তুমি মরুভূমির মাঝের যদি কোনো একটা জায়গার অবস্থান তুমি দেখাতে চাও, সেখানে কি তুমি কোনো আপেক্ষিকভাবে কোনো কিছুর সিচুয়েশনের পার্সপেক্টিভে তাকে বোঝাতে পারবে? পারবে না। সমুদ্রের মাঝখানে সমুদ্রের মাঝখানেও তাই। তাহলে তোমাদের কি করতে হবে, যে সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রকৃত অবস্থান জানতে হবে। অর্থাৎ প্রকৃত অবস্থান জানার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের কনসেপ্ট। অক্ষাংশ কি জিনিস না, অক্ষাংশ হচ্ছে, এখানে আমি ছবিতে দেখিয়েছি, দেখো যে কলকাতার মানে থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত যদি একটা রেখা টানি, আমি কলকাতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমি একটা মানে রেখা কল্পনা করলাম, সেই রেখার সাথে পৃথিবীর নিরক্ষীয় তল, আমি নিরক্ষীয় তল এক্ষুনি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে নিরক্ষীয় তল বরাবর তাহলে কলকাতা পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষীয় তলের মধ্যে উৎপন্ন কোণ হচ্ছে কলকাতার অক্ষাংশ। আর কলকাতা পৃথিবীর কেন্দ্র এবং মূল মধ্যরেখার তলের মধ্যে উৎপন্ন হওয়া কোণ হচ্ছে কলকাতার দ্রাঘিমাংশ। তাহলে আমি নিরক্ষীয় তল এবং মূল মধ্যরেখার তল প্রসঙ্গে একটুখানি বলে রাখি, যে পৃথিবীকে আমি যদি নিরক্ষরেখা বরাবর সমদ্বিখণ্ডিত করি, তাহলে যে তলটা আমি পাচ্ছি সেটা হচ্ছে নিরক্ষীয় তল। পৃথিবীকে আমি যদি মূল মধ্যরেখা বরাবর সমদ্বিখণ্ডিত করি, তাহলে যে তলটা পাবো সেটা হচ্ছে মূল মধ্যরেখার তল। অর্থাৎ এই যে মূল মধ্যরেখার তল এবং নিরক্ষীয় তলে উৎপন্ন হওয়া যে কৌণিক মান পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত কোনো স্থান থেকে, সেটাই হবে সেই স্থানের অক্ষাংশ। খুব স্বাভাবিক নিয়মে আমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা আমি নিরক্ষরেখার উপরে অবস্থিত, তাহলে নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত কোনো রেখা কিন্তু কোনোভাবেই নিরক্ষীয় তলের সাথে কোনো কোণ উৎপন্ন করছে না, যার জন্য নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি কারণ কি, যে নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত কোনো রেখা নিরক্ষীয় তলের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করছে না, যার জন্য নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি। বা উত্তর মেরুর থেকে যদি আমি মেরুবিন্দু থেকে যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কোনো কল্পিত রেখা টানি, সেটা নিরক্ষীয় তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যার জন্য উত্তর মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি উত্তর। তো এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ না জানলে তোমরা কিন্তু কোন স্থানের প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারবে না। আমরা নেক্সট প্রশ্নে আসছি। একদমই, আমরা নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্ন আছে আমাদের কাছে এইটা, দেখব আছে হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের প্রকৃত অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমা জানার প্রয়োজন কি? যেটা আমি ব্যাখ্যা করব, মানে অলরেডি আমি ব্যাখ্যা করে দিলাম। নেক্সট পরের প্রশ্ন, আমি তার পরেরটাই চলে আসছি। পরের প্রশ্ন এটাই আছে আমাদের জন্য, দেখে নি। অক্ষাংশ অক্ষরেখার প্রভেদ। হ্যাঁ, অক্ষাংশ এবং অক্ষরেখার প্রভেদ। অক্ষাংশ এবং অক্ষরেখার প্রভেদ কি? তো খুব স্বাভাবিকভাবে তোমরা দেখো যে অক্ষাংশ একটা কৌণিক মান, সমান কৌণিক মানযুক্ত স্থানগুলোকে পৃথিবী পৃষ্ঠের উপরে সংযোজিত করে কাল্পনিক যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে একটা অক্ষরেখা। তাহলে অক্ষরেখা একটা রৈখিক দূরত্ব,
আর অক্ষাংশ একটা কৌণিক মান পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত কোনো রেখার সাথে নিরক্ষীয় তলের উৎপন্ন হওয়া কোণ হচ্ছে অক্ষাংশ। আর সমান অক্ষাংশযুক্ত স্থানগুলোকে গ্লোবের উপরে মানে পৃথিবীর উপরে তুমি যদি সংযোজিত করে ফেলো, সেই সংযোজিত করে যে রেখাটা পাচ্ছ সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। দ্রাঘিমা মানে অক্ষরেখা, সেটা হচ্ছে অক্ষরেখা, আর এটা হচ্ছে অক্ষাংশ। নেক্সট যেটাতে আমরা আসবো, একইভাবে দ্রাঘিমা বা দ্রাঘিমা এবং দ্রাঘিমাংশের সাথে দ্রাঘিমা রেখার প্রভেদ কি। ঠিক একইভাবে দেখো যে পৃথিবীর সমান মানে দ্রাঘিমাংশ কি জিনিস না, আমরা একটু আগেই বলেছিলাম যে কলকাতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত কোনো রেখা মূলমধ্য রেখার তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটা কলকাতার দ্রাঘিমাংশ। সেই কোণটা আমরা মেপে পাচ্ছিলাম কত না, 88 ডিগ্রি 30 মিনিট, যার জন্য কলকাতার দ্রাঘিমাংশ 88 ডিগ্রি 30 মিনিট। কিন্তু তোমরা একটু বড় ক্লাসে পড়ো, তোমাদের একটুখানি বলে রাখি আমি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, যে তোমরা কিন্তু 88 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে পূর্ব কথাটা লিখতে ভুলবে না। একইভাবে যখন অক্ষাংশ কলকাতার লিখছো 22 ডিগ্রি 34 মিনিট, তখনও কিন্তু তোমরা 22 ডিগ্রি 34 মিনিটের সঙ্গে উত্তর কথাটা লিখতে ভুলবে না। তার কারণ তুমি যে দেশে বসবাস করো সেই দেশটা কিন্তু মূলমধ্য রেখার পার্সপেক্টিভে পূর্ব গোলার্ধে অবস্থিত এবং নিরক্ষরেখার পার্সপেক্টিভে উত্তর গোলার্ধে অবস্থিত, যার জন্য যে কোনো অক্ষরেখার সঙ্গে তোমরা অবশ্যই করে উত্তর লিখবে এবং যে কোনো দ্রাঘিমা রেখার সাথে তোমরা কিন্তু পূর্ব লিখবে। তা না হলে কিন্তু তোমার গোলার্ধটা সিগনিফাই না হলে কিন্তু তোমার অক্ষাংশ দ্রাঘিমাংশটা সঠিকভাবে কেউ মেনে নেবে না। যাই হোক, দ্রাঘিমাংশের সাথে দ্রাঘিমা রেখার কি প্রভেদ না, দ্রাঘিমাংশ হচ্ছে ওই কৌণিক মান পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থান, পৃথিবীর কেন্দ্র এবং মূলমধ্য রেখার তলের মধ্যে উৎপন্ন হওয়া কোণ। কোথায় কোনটা উৎপন্ন হবে? অবশ্যই নিরক্ষীয় তলে কোনটা উৎপন্ন হবে, নিরক্ষীয় তলে উৎপন্ন হওয়া কোণ, সেটা হচ্ছে সেই স্থানে দ্রাঘিমাংশ। আর সমান দ্রাঘিমা বা দ্রাঘিমাংশযুক্ত স্থানগুলোকে সংযোজিত করে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাঘিমা রেখা। বেশ, একদম। এবার আমরা নেক্সট পরের প্রশ্নে চলে আসি। ক্লাস 9 এর জন্য স্যার বলছেন, চলে আসছি নবমটায়, অক্ষরেখার এবং পৃথিবী পৃষ্ঠের বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব কি কি? হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠের বিশেষ বিশেষ অক্ষরেখাগুলোর গুরুত্ব কি কি আর কি, এটা হচ্ছে আমাদের এই সময়। এবারে আমরা চলে আসছি কোথায় না, পৃথিবী পৃষ্ঠের বিশেষ বিশেষ অক্ষরেখাগুলোর মানে গুরুত্ব আমাদের যেখানে বলতে হবে সেটা হচ্ছে যে মানে পৃথিবী পৃষ্ঠের অক্ষরেখাগুলো, কতগুলো অক্ষরেখা আছে তোমরা দেখে নাও এখানে ছবিতে, যে অক্ষরেখাগুলো আছে সেগুলো হচ্ছে কি কি বিশেষ বিশেষ অক্ষরেখা। একটা হচ্ছে যে নিরক্ষরেখা, একটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা, একটা মকরক্রান্তি রেখা, একটা সুমেরু বৃত্ত আর একটা কুমেরু বৃত্ত। তাহলে এই যে বিশেষ বিশেষ অক্ষরেখাগুলো তোমাদের আছে পৃথিবী পৃষ্ঠে, এই অক্ষরেখাগুলোর প্রত্যেকটার আমাদের মানে বৈশিষ্ট্য বুঝতে হবে এবং প্রত্যেকটার গুরুত্ব বুঝতে হবে। ঠিক ঠিক। তাহলে অক্ষরেখাগুলোর বৈশিষ্ট্য কি কি না, তোমরা দেখো যে এই যে অক্ষরেখাগুলো, এই অক্ষরেখাগুলোর নিরক্ষরেখা তার কি বৈশিষ্ট্য, মানে প্রত্যেকটা অক্ষরেখার কি কি বৈশিষ্ট্য না, প্রত্যেকটা অক্ষরেখা একটা পূর্ণবৃত্ত। একদম তাই, প্রত্যেকটা অক্ষরেখা পূর্ণবৃত্ত। প্রথম কথা, প্রত্যেকটা অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত পৃথিবীর উপরে। প্রত্যেকটা অক্ষরেখা পূর্ণবৃত্ত, নিরক্ষরেখা মহাবৃত্ত, বাকি অক্ষরেখাগুলো আস্তে 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 ছোট ছোট হয়েছে, অর্থাৎ ওগুলো ক্ষুদ্রবৃত্ত এবং একটি আরেকটির উত্তর এবং দক্ষিণে এবং একটি আরেকটির উত্তর দক্ষিণে অবস্থিত এবং প্রত্যেকটা পরস্পরের সমান্তরাল। তো এই যে অক্ষরেখাগুলো, এইগুলো হচ্ছে অক্ষরেখাগুলোর গুরুত্ব এবং প্রত্যেকটা অক্ষরেখার আলাদা করে কিন্তু মানে মানে এগুলো অক্ষরেখার বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা অক্ষরেখার আলাদা করে গুরুত্বও আছে। ধরো নিরক্ষরেখা, তার কি গুরুত্ব না, নিরক্ষরেখা থেকে গোলার্ধ পরিমাপ শুরু হয়েছে। এই যে একটু আগে আমি বললাম যে আমরা উত্তর গোলার্ধের বাসিন্দা, সেটা কি করে বললাম না, নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। তাহলে গোলার্ধ পরিমাপ শুরু হয়েছে। নিরক্ষরেখার সমান্তরালে অন্যান্য অক্ষরেখাগুলো পৃথিবীতে কল্পনা করা হয়েছে, কল্পিত রেখা অন্যান্য অক্ষরেখাগুলো। এবং এই অক্ষরেখাগুলোর মানে নিরক্ষরেখার আর কি গুরুত্ব না, নিরক্ষরেখার থেকে মানে উত্তরে বা দক্ষিণের স্থানগুলোর আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে, অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরেখা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অক্ষরেখাই। এবং মানে তারপরে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে যে মানে দ্রাঘিমা রেখাগুলোর প্রসঙ্গ। দ্রাঘিমা রেখা প্রসঙ্গে চলে আসি। ঠিক তার পরের প্রশ্ন আমরা দেখে নিই, দ্রাঘিমা রেখা এবং পৃথিবী পৃষ্ঠের বিশেষ দুটি দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এবং গুরুত্ব। পৃথিবীতে মানে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু এক একটা অর্ধবৃত্ত হিসেবে আছে পৃথিবীতে।
প্রত্যেকটা দ্রাঘিমা রেখা, এবং এই দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীতে 360খানা দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। আমি মানে অক্ষরেখার প্রসঙ্গে যেটা ভুলে গেছিলাম সেটা বলেই দিই, যে অক্ষরেখা যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি মানে পৃথিবীতে কিন্তু অক্ষরেখা কল্পনা করা হয়েছে 179টি। তার কারণ কি না, তার কারণ হচ্ছে যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো বিন্দু, কিন্তু নিরক্ষরেখা নিজে একটা রেখা, এদিকে 89খানা, এদিকে 89খানা, আর প্লাস নিরক্ষরেখা, এই মিলে পৃথিবীতে 179খানা 179খানা অক্ষরেখা কল্পনা করা হয়েছে। স্যার আমি একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যালো। বেশ, ফোনটা কেটেও গেল। আমরা যারা ফোন করবার চেষ্টা করছেন তারা ফোন করুন, তাদের সঙ্গে কথা বলবা। কেউ কি আছেন ফোনে? হ্যালো হ্যালো। ফোন এবার আমরা দ্রাঘিমা রেখাগুলোর প্রসঙ্গে চলে আসি, যে পৃথিবী পৃষ্ঠে একইভাবে 360খানা দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে, অবশ্যই 1 ডিগ্রি অন্তর, এবং অবশ্যই এগুলো কাল্পনিক রেখা। এই প্রসঙ্গে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখাও কিন্তু মানে কাল্পনিক রেখা। এই কাল্পনিক দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে দুটো দ্রাঘিমা রেখা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং তার উল্টো দিকে অবস্থিত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং তার উল্টো দিকে অবস্থিত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই দুটো দ্রাঘিমা রেখা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কি না, 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে মূল মধ্যরেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে, মূল মধ্যরেখার তল থেকে পৃথিবীর দ্রাঘিমাগুলোকে কল্পনা করেছি আমরা। এর জন্য 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। ওই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটাকে অনুসরণ করে যে কাল্পনিক রেখাটা টানা হয়েছে, যেটা আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে পরিচিত, এবং আন্তর্জাতিক তারিখ রেখাটা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডেডলাইন, যার জন্য পৃথিবীতে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখাটা আলাদা করে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এগুলো অর্ধবৃত্ত। এবং এগুলো প্রত্যেকটাই অর্ধবৃত্ত, এবং এই অর্ধবৃত্তগুলো সংযোজিত হয়ে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু মহাবৃত্ত তৈরি করেছে, এবং অক্ষরেখাগুলোর মধ্যে কেবলমাত্র নিরক্ষরেখাই কিন্তু মানে মহাবৃত্তের মানে সবথেকে বড় বৃত্ত। হ্যাঁ, সবথেকে বড় পৃথিবীতে আঁকা কল্পিত বৃত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃত্ত, এবং যে বৃত্তের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এক। একদম, যে বৃত্তের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এক। এবং 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 মানে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত কোনো রেখা টানলে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাসার্ধ হবে আর সেটা বড়, সবচেয়ে বড় ব্যাসার্ধ। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিকাশ বলছি গড়িয়া থেকে। স্যারের কাছে কিছু প্রশ্ন আছে আপনার? না, আমার দুটো প্রশ্ন আছে। বেশ, বলো বলো। প্রথম প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখা একটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা ব্যাখ্যা করো। আরেকবার বলুন। নিরক্ষরেখা একটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা ব্যাখ্যা করো। হ্যাঁ, এক্ষুনি বলেছি, তবু আরেকবার রিপিট করে দিচ্ছি। নেক্সট। আর একটা হচ্ছে, সূর্যের কৌণিক দূরত্ব কিভাবে মাপা হয়? সূর্যের কৌণিক দূরত্ব, হ্যাঁ নিশ্চিত। ঠিক ঠিক ঠিক। ভালো প্রসঙ্গ। অক্ষরেখা, নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু আগেই বলেছি যে নিরক্ষরেখা থেকে অক্ষাংশ পরিমাপ শুরু হয়েছে, যার জন্য নিরক্ষরেখা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নিরক্ষরেখার মানে সমান্তরালে অন্যান্য অক্ষরেখাগুলো কল্পনা করা হয়েছে, এর জন্য মানে অবশ্যই করে নিরক্ষরেখা গুরুত্বপূর্ণ। এবং মানে কৌণিক দূরত্ব পরিমাপে, মানে অক্ষাংশ পরিমাপে, মানে যেটা মানে খুব মানে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে অক্ষাংশ পরিমাপে আমরা যখন রাতের বেলা অক্ষাংশ পরিমাপ করি, সেই সময় কিন্তু আমরা উত্তর গোলার্ধে ধ্রুবতারা এবং দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট, এই দুটো নক্ষত্রের সাহায্য নিয়ে আমরা অক্ষাংশ পরিমাপ করি। এবং সেই অক্ষাংশ পরিমাপের ক্ষেত্রে আমাদের দুটো ইনস্ট্রুমেন্ট, আমাদের খুব অনেক ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু দুটো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে থিওডোলাইট, আরেকটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। এই দুটো যন্ত্রের সাহায্যে আমরা অক্ষাংশ পরিমাপ করতে পারি। সূর্যের অক্ষাংশ পরিমাপ করার ক্ষেত্রে আমরা কি করব না, সূর্যের যে আপেক্ষিক অবস্থান, সেই অবস্থানটা যদি আমরা মানে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, তাহলে কিন্তু আমরা সূর্যের অক্ষাংশ পরিমাপ করতে পারবো, কোনো অসুবিধা নেই। বেশ, বেশ। আর এবার আমরা চলে আসি অষ্টম প্রশ্ন, নবম শ্রেণীর জন্য। দ্রাঘিমার সাথে সময়, বিশেষত স্থানীয় এবং প্রমাণ সময় কিভাবে সম্পর্কিত? খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যে স্থানীয় সময়, তার মানে কি তুমি যেখানে বসবাস করছো সেখানের একটা সময় আছে, সেটাকে স্থানীয় সময় বলছি। আর প্রমাণ সময়, সেটা হচ্ছে যে গোটা দেশের
এই নিউজ সিস্টেম, এই রেলওয়ে, এই মানে অন্যান্য যে সমস্ত সিস্টেমসগুলো যে সময়টা মেনে চলছে সেটা হচ্ছে প্রমাণ সময়। তো এই দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক প্রকাশ করতে গেলে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে পৃথিবীতে আমরা কাল্পনিকভাবে 360 ডিগ্রিতে 360খানা দ্রাঘিমা রেখা অঙ্কন করেছি এবং এই 360 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় নিচ্ছে কত না, সময় নিচ্ছে 24 ঘন্টা। যার জন্য 24 ঘন্টা 360 ডিগ্রি ডিভাইডেড 24 ঘন্টা করলে আমরা কি পাচ্ছি না, প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার তারতম্যে 1 ঘন্টা সময়ের ব্যবধান পাচ্ছি। 1 ঘন্টা সময়ের ব্যবধান মানে পাচ্ছি, প্রতি দ্রাঘিমায় 4 মিনিট। 4 মিনিট করে প্রতি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট করে। এবং এইটা মানে ইংল্যান্ডের জন হ্যারিসন বলে একজন ভদ্রলোক 1857 সালে তিনি ক্রোনোমিটার যন্ত্রটা আবিষ্কার করেছিলেন এবং সেই যন্ত্রের সময়টা হচ্ছে গ্রিনিচের সময়, অর্থাৎ মূল মধ্যরেখার সময়টা ওটা ইন্ডিকেট করে, যার জন্য গ্রিনিচের সময়ের চেয়ে এগিয়ে থাকা সময়গুলো পূর্ব গোলার্ধের এবং পিছিয়ে থাকা সময়গুলো পশ্চিম গোলার্ধের মধ্যে পড়ে। এবার আমরা সরাসরি প্রশ্নের প্রসঙ্গে চলে আসছি যে আমরা যেটা বলেছিলাম যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়। স্থানীয় সময় কি না, পৃথিবীর প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত যে সমস্ত তোমরা শিক্ষার্থী তোমরা রয়েছো, ধরো সেই দ্রাঘিমা রেখায় দুপুর 12টা যখন হচ্ছে, কোন সময়টাকে 12টা ধরবে না, সেই দ্রাঘিমা রেখায় ঠিক মধ্যাহ্ন সূর্যের মাথার উপরে যখন সূর্য অবস্থান করছে সেটাকে দুপুর 12টা ধরে নাও। এবারে সূর্যের যে বাকি যে আপেক্ষিক অবস্থানগুলো, সেই আপেক্ষিক অবস্থানগুলোর ভেদে যে সময়টা তোমরা ক্যালকুলেট করছো সেটাকে স্থানীয় সময় বলে বলা হচ্ছে। যার জন্য যেহেতু সূর্যের অবস্থান ধরে এই আপেক্ষিক অবস্থান ধরে এই সময়টা নির্ণয় করা হচ্ছে, যার জন্য এটাকে প্রাকৃতিক সময় বলা হচ্ছে এবং সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলে বলা হচ্ছে স্থানীয় সময় নির্ণয়ের ক্ষেত্রে। বেশ। আর প্রমাণ সময়ের যেটা কনসেপ্ট সেটা কি না, একটা দেশের যে দ্রাঘিমার যে মানে বিস্তৃতি, পূর্ব পশ্চিমের যে বিস্তৃতি, সেই দ্রাঘিমার বিস্তৃতি মোটামুটি ধরে নেওয়া হচ্ছিল, আমি একটু আগেই বলেছি যে 15 ডিগ্রি করে করে এক একটা সময় অঞ্চল বলে ধরে নেওয়া হচ্ছে। যথারীতি যে সমস্ত দেশগুলোর মানে ইস্ট ওয়েস্টের এক্সটেনশন অনেকটা বেশি, পূর্ব পশ্চিমের মানে বিস্তার অনেকটা বেশি, তাদের একাধিক সময় অঞ্চল আছে, তাদের একাধিক প্রমাণ সময় আছে। যেমন রাশিয়ার 11টা আছে, যেমন কানাডার এবং উত্তর আমেরিকার 4টে করে সময় অঞ্চল আছে। ভারতবর্ষের সময় অঞ্চল একটাই, কিন্তু ভারতবর্ষের বিস্তৃতি প্রায় 29 ডিগ্রি 30 মিনিট বা প্রায় মানে 30 ডিগ্রির মতন, কিন্তু তথাপিও সময় অঞ্চল একটাই ভারতবর্ষে। তো প্রমাণ সময় কাকে বলা হবে না, দেশের মধ্যভাগ দিয়ে যে দ্রাঘিমা রেখাটা প্রসারিত থাকছে সেই দ্রাঘিমার স্থানীয় সময় মেনে সেই দেশে রেল, ডাক, তার এই সমস্ত বিভাগগুলো পরিচালিত হবে, যার জন্য সেই সময়টাকে অর্থাৎ কোনো দেশের মধ্যবর্তী দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় বলা হয়। মানে স্যার এটা হচ্ছে বিভ্রান্তি এড়ানোর জন্য, বিভ্রান্তি এড়ানোর জন্য, হ্যাঁ, বিভ্রান্তি এড়ানোর জন্য। এবং ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা স্টুডেন্টরা আরো ভালো করে বুঝে রাখুক যে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে 82 ডিগ্রি 30 মিনিট অক্ষরেখাটা একেবারে মধ্যবর্তী অঞ্চল দিয়ে নেই, অ্যাকচুয়ালি ছিল 82 ডিগ্রি 46 মিনিট, কিন্তু সুবিধার্থে সেটা 82 ডিগ্রি 30 মিনিট অর্থাৎ এলাহাবাদের উপর দিয়ে সম্প্রসারিত যে মানে দ্রাঘিমা রেখাটা, সেই দ্রাঘিমা রেখাটার স্থানীয় সময়কে ভারতবর্ষের প্রমাণ সময় ধরা হচ্ছে। এবং পৃথিবীর প্রমাণ সময় হচ্ছে পৃথিবীর মূল মধ্যরেখা যে পাশ দিয়ে প্রসারিত, সেই মূল মধ্যরেখার মানে মূল মধ্যরেখা এই যে এই পাশ দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত আছে, এই মূল মধ্যরেখার স্থানীয় সময়কে গোটা পৃথিবীর প্রমাণ সময় ধরা হচ্ছে। এবং পৃথিবীর প্রমাণ সময়ের চেয়ে ভারতবর্ষ যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, যার জন্য ভারতবর্ষের সময় কিন্তু তোমরা মনে রেখো 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে পূর্ব গোলার্ধে অবস্থিত। পশ্চিম হলে সেটাকে মাইনাস সেটা পিছিয়ে আসবে। স্যার একটা ফোন নিয়ে নি, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঋতব্রত নাথ বলছি। হ্যাঁ ঋতব্রত, কোথা থেকে? সোনারপুর। সোনারপুর থেকে। ঋতব্রত, প্রশ্ন কি? আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে আমি একটু ইংলিশে বলছি, আমাদের যে ইকুয়েটরটা রয়েছে আর যে প্রাইম মেরিডিয়ানটা, সেগুলো ঠিক কোথায় গিয়ে মিলছে, আর লঙ্গিটিউড মাপার ঠিক কি উপায় আছে? থ্যাংক ইউ। আমি প্রশ্ন শুনে নিয়েছি, আমি বলছি যে ইকুয়েটর এবং মানে প্রাইম মেরিডিয়ান অ্যাকচুয়ালি মিলিত হয়েছে, মানে ইকুয়েটর দিয়েই প্রত্যেকটা প্রাইম মেরিডিয়ান মানে পাস করেছে, যার জন্য প্রত্যেকটা মানে ইকুয়েটরের সঙ্গে 90 ডিগ্রি মানে অ্যাঙ্গেলেই মানে প্রাইম মেরিডিয়ান পাস করে গেছে। এবং লংগিটিউড মাপার জন্য প্র্যাকটিক্যালি যেটা হয় যে লংগিটিউড মাপার জন্য আলাদা করে কোনো যন্ত্র নেই, বা এই মুহূর্তে আমার জানা নেই পরিচ্ছন্ন কথা, যে লংগিটিউড কিন্তু প্র্যাকটিক্যালি পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থান, পৃথিবীর কেন্দ্র এবং মূল মধ্যরেখার তলের মধ্যে নিরক্ষীয় তলের উপরে উৎপন্ন হওয়া কোণ,
বেশ। পরিচ্ছন্ন কথা। বেশ বেশ। আচ্ছা, নেক্সট আমরা চলে আসব, এরপরে যেটাতে চলে আসবো স্থানীয় সময় প্রমাণ সময় হয়ে গেল, তারপরে যেটাতে আসবো সেটা আমাদের হচ্ছে যে আজকে শেষ প্রশ্ন। হ্যাঁ। শেষ প্রশ্ন হচ্ছে মহাবৃত্ত, প্রতিবাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখার ধারণাটা কি? পরিচ্ছন্ন, এটা একবারে পরিচ্ছন্ন করে বুঝে নাও, যাতে পরে মানে তোমাদের মানে অনেক সময় ধরে মনে থেকে যায়। মহাবৃত্তের প্রসঙ্গে বলেছিলাম আমি একটু আগেই যে একমাত্র নিরক্ষরেখাই পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত সবচেয়ে বড় বৃত্ত, এবং এটা মহাবৃত্ত, বাকিগুলো ক্ষুদ্রবৃত্ত। তার কারণ হচ্ছে নিরক্ষরেখা ছাড়া অন্য কোনো অক্ষরেখা যেগুলো আমরা পৃথিবীর উপরে কল্পনা করব সেই অক্ষরেখাগুলোর চেয়ে কিন্তু বড় বৃত্ত আঁকা যায়, কিন্তু নিরক্ষরেখার চেয়ে বড় বৃত্ত আঁকা যাচ্ছে না, যার জন্য নিরক্ষরেখা মহাবৃত্ত। আর প্রত্যেকটা দ্রাঘিমা রেখা এবং তার বিপরীতের যে দ্রাঘিমা রেখা, সেই দুটো দ্রাঘিমা রেখা মিলিয়ে দিলে সেটাও কিন্তু মহাবৃত্ত। কারণ কি, প্রত্যেক মানে বিপরীত গোলার্ধের দুটো দ্রাঘিমা রেখার মিলনে কিন্তু এক একটা মহাবৃত্ত তৈরি হবে। তাহলে আমাদের জানতে হবে যে মহাবৃত্তের কি কি বৈশিষ্ট্য রয়েছে। মহাবৃত্তের মূলত তিনটে বৈশিষ্ট্য রয়েছে, যে সমস্ত বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই, সেগুলোকে আমরা প্রত্যেকটাকে মহাবৃত্ত বলবো। 2 নম্বর কথা হচ্ছে, পৃথিবীতে মহাবৃত্তের তুলনায় কোনো কাল্পনিক বড় বৃত্ত পৃথিবীর পৃষ্ঠের উপরে আঁকা সম্ভব নয়, এজন্য ওগুলো মহাবৃত্ত বলবো। আর তৃতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা মহাবৃত্ত পৃথিবীকে সমদ্বিখণ্ডিত করবে। এটা হচ্ছে মহাবৃত্তের 3টে বৈশিষ্ট্য। এই 3টে বৈশিষ্ট্য যে সমস্ত বৃত্তগুলোর আছে সেগুলো প্রত্যেকটাই মহাবৃত্ত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একদম। আর পরে যেটা আসছি সেটা হচ্ছে যে প্রতিবাদ স্থান, যে এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আমি মানে নিজে একে একটু অভিভূত হয়েছিলাম, যে এটা স্টুডেন্টদের বুঝতে নিশ্চিতভাবেই সুবিধা হবে তোমাদের। একটু ভালো করে দেখো তোমরা। আমি কলকাতার অক্ষাংশ দেখিয়েছি 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, কলকাতার দ্রাঘিমা দেখিয়েছি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক 88 ডিগ্রি 30 মিনিট পূর্বের উল্টো দিকে আমি আরেকটা দ্রাঘিমা রেখা এঁকেছি, যেটার মান হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, এবং 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখাটার ঠিক উল্টো দিকে আমি আরেকটা অক্ষরেখা অঙ্কন করেছি, সেই অক্ষরেখাটার মান হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। তাহলে পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্রভেদকারী সরলরেখা পৃথিবী পৃষ্ঠের অপর প্রান্তের যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে প্রথম স্থানের প্রতিবাদ স্থান। এটা হচ্ছে প্রতিবাদ স্থানের সংজ্ঞা। আবার রিপিট করছি আমি, পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্রভেদকারী সরলরেখা পৃথিবী পৃষ্ঠের অপর প্রান্তের যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান। একইভাবে দ্বিতীয় বিন্দুটাও হবে দ্বিতীয় বিন্দুর প্রতিপাদ স্থান হবে প্রথম বিন্দু। মানে একটা বলের মাঝখান দিয়ে যদি কোনো শলাকাটা প্রবেশ, বলের মাঝখান দিয়ে, এবং সেটা এক্স্যাক্টলি সেন্টার, মানে আমরা এটা দিয়েও দেখাতে পারি এখান দিয়ে, মানে একবারে এইটার থেকে যদি আমি কেন্দ্রটাকে ছুঁতে হবে, হ্যাঁ কেন্দ্রটাকে ছুঁয়ে অপর দিকে যেটা গিয়ে প্রথমটা দ্বিতীয়, প্রথমটা দ্বিতীয়টা প্রথম স্থানে প্রতিপাদ স্থান রিভার্স হবে, নাথিং এলস। বেশ, আন্তর্জাতিক প্রতিপাদ স্থান, এটার সম্বন্ধে আর দুটো কথা বলে রাখি। একটা হচ্ছে যে প্রতিপাদ স্থান দেখো তোমরা, যে আমি যেটা বলেছিলাম যে 88 ডিগ্রি 30 মিনিট পূর্বের সাথে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিমের দুটোকে যোগ করে দাও, তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমার তারতম্য পাবে। এবং কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের তারতম্য হবে 12 ঘন্টা। ওই হিসেবে কোথায় না 15 ডিগ্রি দ্রাঘিমার তারতম্যে সময়ের তারতম্য হয় কত না 1 ঘন্টা। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমার তারতম্যে সময়ের তারতম্য হবে 12 ঘন্টা। তাহলে কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের তারতম্য হবে 12 ঘন্টা। আর আরেকটা জিনিস যেটা না বললে নয়, যে কোন স্থান এবং তার প্রতিপাদ স্থান, এই দুটো স্থানের মধ্যে কিন্তু অক্ষরেখার কৌণিক মাপের কোনো তারতম্য হবে না, তারতম্য হবে গোলার্ধের কেবলমাত্র। অর্থাৎ তোমরা দেখো খুব পরিচ্ছন্ন করে, যে কলকাতার অক্ষাংশ যেখানে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ কিন্তু আমি রেখেছি কত না 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। সো দ্যাট ইজ প্রতিপাদ স্থান বা অ্যান্টিপোডাল পজিশনস। তাহলে অ্যান্টিপোডাল পজিশনস হচ্ছে কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্রভেদকারী সরলরেখা পৃথিবী পৃষ্ঠের অপর প্রান্তের যে বিন্দুতে ছেদ করবে সেই অপর প্রান্তের বিন্দুটি হবে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান। বেশ, আমরা কিন্তু প্রায় শেষের দিকে, আন্তর্জাতিক তারিখ রেখা বাকি থেকে গেল, আর এই জায়গাটা আমাদের শেষ করতেই হবে এখন, হাতে আর সময় নেই। হোম টাস্ক যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আজকে দেওয়া গেল না, আমরা পরবর্তী অনুষ্ঠানে দেবো। কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনিরুদ্ধ হাজরা, শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এতক্ষণ সঠিকভাবে ছাত্রছাত্রীদের বিষয়টি উপস্থাপন করবার জন্য। নমস্কার আপনাকে। ধন্যবাদ আপনাকে। নমস্কার সবাইকে। নমস্কার।